আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িতরা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত। তাদের বিচার এদেশের মাটিতেই হবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। দেশবাসীকে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া হবে না। জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে গত 16 বছরের দুঃশাসন, লুটপাট, ভঙ্গুর অর্থনীতি নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, গত 15 বছরে $234 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে। সন্তানের লেখাপড়ার টিউশন ফির নামে অর্থ পাচার সবচেয়ে অবাকের বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এসব অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা চলছে। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে, তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। প্রফেসর ইউনূস বলেন, যারা গণহত্যায় জড়িত ছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছে, ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত। তাদের বিচার এদেশের মাটিতে করা হবে। বলেন, চারদিকে গুজব ছড়িয়ে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে পলাতক শক্তি তৎপর। আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। স্বাধীনতার 54 বছর পরেও এই দেশের নারীরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈষম্যের শিকার জানিয়ে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। 1971 সালের 25 মার্চ কালরাত্রির গণহত্যায় শহীদদের স্মরণে আলোক প্রজ্বলন করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। আলোক প্রজ্বলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পী, কর্মী ও নেতারা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজার চৌধুরী সুইট ও সভাপতি কাজী মিজানুর রহমান। এ সময় সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। এদিকে মোমবাতি প্রজ্বলন করে 25 কালরাত্রির শহীদদের স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে শিখা চির অম্লান প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে জাদুঘরের কর্মকর্তা কর্মচারী সহ অনেকেই অংশ নেন। কাল মহান স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করবে আত্মদানকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। লাখো মানুষের ঢল নামবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান।
জাতির জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সংগ্রামমুখর বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে 1971 সালের 26 মার্চ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। ইতিহাসের পরিক্রমায় স্বাধীন বাংলাদেশ পা রাখছে 55 বছরে। 1.5 মাস ধরেই চলছে সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ। সব মিলিয়ে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। চলছে 3 বাহিনীর মহড়া, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর জাতি প্রথমবারের মতো নয়া আঙ্গিকে উদযাপন করতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। সরিয়ে ফেলা হয়েছে স্মৃতিসৌধের মূল বেদিতে খোদাই করা শেখ মুজিবুর রহমান কর্তৃক ভিত্তিপ্রস্তর ফলকসহ শেখ হাসিনার সকল প্রতিকৃতি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর আন্দোলনে সকল শহীদদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয়ে এবার পালিত হবে মহান স্বাধীনতা দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের ব্যাপারে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা চীন ও থাইল্যান্ড সফরের বিষয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব একথা জানান। বলেন, 4 দিনের চীন সফর থেকে ফিরে প্রধান উপদেষ্টা 3 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যাবেন। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের অর্থনৈতিক জোটের এই সম্মেলনের অধিবেশনে দেশগুলোর ভেতরে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং মুক্ত বাণিজ্যিক অঞ্চল গঠন সংক্রান্ত বিষয়ে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। 4 এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে তার। পররাষ্ট্র সচিব জানান, 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। দিল্লি প্রস্তুত কিনা সেটা দিল্লি বলবে, আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকবো। 4 এপ্রিল 2025 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 3 এপ্রিল 2025 তারিখে ব্যাংককে পৌঁছাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য মাইলফলক হবে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা। এই লক্ষ্যে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন। বলেন, 28 তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের বীর যোদ্ধারা এদেশের গর্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জুলাইয়ের যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এদেশের তরুণদের অংশগ্রহণ সত্য ন্যায়ের পথে যে কোনো সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে বলে জানান তিনি। দেশপ্রেম, জাতীয়তাবোধ ও ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করলে দেশ দ্রুত সুখী সমৃদ্ধ জনপদে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। সংবর্ধনা অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 27 মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ না করলে
মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রায় ৯৯% কারখানা কর্মীদের পাওনা পরিশোধ করা হয়েছে। 12টির মতো কারখানার মালিক নিজেরাই সমস্যা তৈরি করছে। তারা যেন বিদেশে যেতে না পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে। বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানার সকল কর্মী ও কর্মকর্তার সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে সম্প্রতি চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান উপদেষ্টা। তারা টাকা পয়সা দেবে, বলবে আমরা দিয়ে দিয়েছি, শ্রমিকের কোনো সমস্যা নাই, দে ক্যান গো। কতটা প্রতিষ্ঠানকে এমবার্গোর আওতায় আসতেছে যারা বিদেশ যেতে পারবে না? এরকম বললাম যে 12টা তো টোটাল বললাম। 27 তারিখের পরে যদি দেখি যে আরও কিছু বাকি আছে তাদেরকে বন্ধ করে দেবো। বিদেশে গিয়ে বাড়ি বানাইছে, গাড়ি কোনোটা মার্সিডিজ বেঞ্জের নিচে কারো আমি গাড়ি দেখি নাই। হ্যাঁ, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায়, তারা পয়সা দিতে পারে না। আমার কথা হচ্ছে, দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন, গাড়ি বিক্রি করেন। ঈদের কেনাকাটায় ভাষাবির নিচে যাবেন না, হ্যাঁ, তারপর বলবেন আমার কাছে টাকা নাই। দ্যাট ইজ নট গোয়িং টু হ্যাপেন। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন অতি বিপ্লবী সৃষ্টি হয়েছে, যারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে তা বোঝা যায়। পাকিস্তানকে সহযোগিতা করেছে যারা, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজনে এই আলোচনা সভা। আলোচনায় বিএনপি নেতারা মহান মুক্তি সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 9 মাসের গৌরবোজ্জ্বল রক্তঝরা সংগ্রামকে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধকে অনেকে এখন খাটো করতে চায়। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকারকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। সংস্কারের উছিলায় নির্বাচন বিলম্ব করার অপচেষ্টা হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টাও। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি, কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধুগণ, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। এদিকে নয়াপল্টনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সংক্ষিপ্ত আলোচনায় মির্জা আব্বাস আওয়ামী লীগের সমালোচনা করেন। একটা কথাই আছে, শেখ স্বাধীন কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। পরে তামিম ইকবালের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 1500 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা পারভিনের নামে 2টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। বলেন, দুদক তাদের দুর্নীতির অনুসন্ধানে আরও তদন্ত করবে। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার নামে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রথম মামলায় বাতেনের বিরুদ্ধে 2,29,24,744 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও 7টি ব্যাংক হিসাবে 13,22,27,511 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। জনাব মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 796 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। রাজধানীর পল্লবীর একটি আবাসিক ভবনের রান্নাঘরে লাগা আগুনে 70 বছর বয়সী এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আগুনের ঘটনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে, তবে ধোঁয়ায় সাফোকেশনে মারা যান ওই বৃদ্ধা। সন্ধ্যা 6:30টায় রাজধানীর পল্লবীতে 12 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 8 তলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা হয়। ফায়ার সদস্যদের চেষ্টায় সন্ধ্যা 7:20 আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের ধোঁয়া সহ্য করতে পারেননি 70 বছর বয়সী ওই বৃদ্ধা। প্রাথমিকভাবে আগুনের কারণ কি তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বিকেলে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে। তিনি জানান, ওয়েবসাইটটি থেকে গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও ওয়েবসাইটটি কার্যকর ভূমিকা পালন করবে। উপদেষ্টা গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সংবাদ আন্দোলন সম্পর্কিত সম্পাদকীয় এবং ভিডিও কন্টেন্ট ক্যাটাগরি অনুযায়ী ওয়েবসাইটে আপলোড করার জন্য তথ্য অধিদপ্তরকে পরামর্শ দেন। এটাও আমার কাছে মনে হয়েছে যে স্পষ্ট হবে এবং আমরা এখানে আরেকটি অংশ যুক্ত হবে আমি আশা করি, সেটা হচ্ছে অপিনিয়ন। যে পেজগুলো আছে অপিনিয়ন কি দেওয়া হয়েছিল, মানে এডিটোরিয়ালে কি লেখা হয়েছিল এই 2 মাস, দীর্ঘ 1.5 মাস সময়ে। ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে ঈদ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ ঘাট সহ নদী তীরবর্তী এলাকায় টহল অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সার্বিক নিরাপত্তা জোরদার নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির স্টেশন কমান্ডার জানান, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রম 24 ঘন্টা অব্যাহত থাকবে। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত ঢাকা জোন কর্তৃক যথাক্রমে চট্টগ্রাম, মোংলা, ভোলা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটে টহল দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট। এই সিন্ডিকেট তন্ত্র থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এটাই সরকারের অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চায় পণ্যের বহুমুখীকরণ, তাই চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। সেমিনারে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পৌঁছতে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন উদ্যোক্তারা। পরে সরকারের পক্ষ থেকে বলা হয়, সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই এলডিসি উত্তরণ সম্ভব। এ সময় দেশ গড়তে সরকার আমলাতন্ত্র, রাজনীতিক, ব্যবসায়ী সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সিন্ডিকেট যদি বিজনেসম্যান, বিজনেস ওনারদের মধ্যে হয়, নেক্সাসটা ইনক্লুডস পিপল উইদিন দ্য গভর্নমেন্ট। সরকারের ভিতরে কারোর সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে এই নেক্সাস সিন্ডিকেটের কারণে মার্কেট ফোর্সেস যেভাবে কাজ করার কথা, ইন এ রেগুলেটেড এনভায়রনমেন্ট, আইনভাবে যেভাবে অনুযায়ী যেভাবে করার কথা, সেভাবে কেন জানি হয় না। আমরা জানি না যে আমাদের এই সময়টুকুর মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট এই কাজটা শেষ করে যেতে পারবে কিনা, বাট ওনারা একটু আমি বলতে পারি
ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবেন, সেখান থেকে বাংলাদেশ ইকোনমি একটা টেক অফে যেতে পারবে। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। পবিত্র রমজান শেষের দিকে, মুসলমানদের দোরগোড়া ঈদ। আনন্দের বার্তা নিয়ে আসা ঈদকে বর্ণিল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতাদের অনেকেই বলেন, পরিবারের নারী ও শিশুদের নতুন পোশাক কেনা শেষ, এবার পরিবারের পুরুষ সদস্যদের জন্য পোশাক কেনার পালা। বিক্রেতারা বলছেন, ঈদের পাঞ্জাবির পাশাপাশি আবহাওয়ার কথা মাথায় রেখে বেশিরভাগ ক্রেতা পছন্দ করছেন হাফ হাতা শার্ট সহ ট্রেন্ডি সব কালেকশন। সাদরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। ফ্যাশন সচেতনতা বা সাজ পোশাক নিয়ে ভাবনা নিতান্তই মেয়েলি ব্যাপার, এ ধারণা বদলেছে অনেকটা। আধুনিক রুচিশীল পুরুষ ঈদের মতো উৎসবে নিজেকে সাজাতে ভালোবাসেন। নিজস্ব স্টাইল অনুসারে ঈদ পোশাক, হাতঘড়ি, ব্রেসলেট, জুতাসহ নানা ধরনের ফ্যাশন সামগ্রী কেনায় ব্যস্ত এখন তারা। পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ইবাদত ঈদের জামায়াতে দল বেঁধে অংশগ্রহণ এবং আত্মীয় স্বজনের বাড়ি যেতে পুরুষদের পছন্দের শীর্ষে থাকে পাঞ্জাবি। তাই বিপণী বিতানগুলোর পাঞ্জাবির দোকানে উপচে পড়া ভিড়। তবে পাঞ্জাবি ছাড়াও এই ঈদে ট্রেন্ডি শার্ট, হাফ হাতা শার্ট সহ ডেনিমের প্যান্ট রয়েছে বেশিরভাগ ছেলেদের পছন্দের তালিকায়। ঈদে ইন জেনারেল ছেলেদের যে পোশাকগুলো, পাঞ্জাবি তো অবভিয়াসলি কিনবো, তারপরে আপনার শার্ট, জিন্স আর জুতা কিনবো। শার্ট ভালো লাগে তাই অলওয়েজ ফুল স্লিভের শার্ট পরি, এবং পাঞ্জাবির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে অলওয়েজ। পাঞ্জাবি তো কেনা হয়েছে, এখন পাঞ্জাবির সাথে আমি দুটা পোলো নিছি, আর হাফাসা শার্ট, যেহেতু সামনে গরম আসতেছে। সব বয়সী পুরুষের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এবারের ঈদের কালেকশন। গরমকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ পোশাক তৈরি করা হয়েছে সুতি কাপড়। পাঞ্জাবিটার চাহিদাটা একটু বেশি। পাঞ্জাবির পাশাপাশি হাফ শার্ট আছে, ফুল স্লিভ শার্ট আছে, তারপরে ডেনিম প্যান্ট আছে, তারপর আপনার শু আছে। আপনি ক্যাজুয়াল শার্ট পাবেন, যেহেতু সামনে গরম চলে আসতেছে তার কারণে আমরা কিছু ক্যাজুয়াল শার্ট করেছি, এবং হাফ স্লিভ কিছু শার্ট আছে, ফুল স্লিভও আছে, খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, দেখতে পারেন। পুরুষদের ফ্যাশন ট্রেন্ডে বেশ কিছু পরিবর্তন আসছে কয়েক বছর ধরে। মানুষ এবার আগের তুলনায় আরও বেশি ফ্যাশন সচেতন হয়ে উঠেছে। আসন্ন ঈদে তাই পুরুষরা নিজেদেরকে নতুন ফ্যাশন ও ট্রেন্ডি পোশাকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সুস্থ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নিহা সাংস্কৃতিক সঙ্গীত একাডেমি। বিকেলে রাজধানীর তোপখানা রোডের একটি রেস্টুরেন্টের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী মোহাম্মদ নুরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিটিভির জিএম নুরুল আজম পবন। বক্তারা তরুণ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তুলতে সাংস্কৃতিক আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এজন্য অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান সাংস্কৃতিক সোসাইটির সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায় তাহলে জুলাই বিপ্লবে শহীদদের ফিরিয়ে দিতে হবে। তা যদি সম্ভব না হয় তবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরাও অসম্ভব বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তারা। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী দেশে যে সংস্কার চলছে, যে সংস্কারে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের কথা নেই, সেই সংস্কারকে সংস্কার বলা যাবে না। ৮ মাস পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদ পরিবারকে পরিপূর্ণভাবে পুনর্বাসন ও আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে পারেনি বলেও অভিযোগ করেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।